ওরা যতবার বলবে খেলা হবে, আমরা ততবার বলবো সিঙ্গুরে আবার কারখানা হবে, নয়াচরে আবার কারখানা হবে। দমদমের সবচাইতে উঁচু বাড়িটার ছাদে উঠে সবচাইতে শক্তিশালী দূরবীন চোখে নিয়ে চারদিকে যা যা দেখা যায় তার ভিতর একটা জিনিসের নাম বলুন যেটা তৃণমূল বানিয়েছে। তৃণমূল 1 কেজি 1 কেজি 2 কেজি 15 দিনে রেশনের চাল দিয়ে বলছে বিনা পয়সায় 10 কোটি মানুষকে রেশন দিচ্ছে। 2 কেজি চালে কারো সারা মাস চলে। নরেন্দ্র মোদী যে ভদ্রমহিলাকে দিয়ে উজালা গ্যাসের বিজ্ঞাপন দেখিয়েছিলেন, সেই ভদ্রমহিলা নিজে কাঠকুটো নিয়ে এসে কাঠকুটো জেলে রান্না করেন। যাবতীয় সোনা কি বাংলার গরুর দুধ থেকেই বেরোয়? ভারতবর্ষের সবচাইতে বেশি ভূমিহীন মানুষ এখন বাস করেন গুজরাট। আমরা বলেছি আমরা রাজ্যের নিজস্ব ব্যাংক বানাবো। দিল্লির সরকার একসময় রাষ্ট্রায়ত্ত করেছিলেন ইন্দিরা গান্ধী যে ব্যাংকগুলোকে, সেই ব্যাংকগুলোকে অ্যামালগামেট করে এখন বিক্রি করার ব্যবস্থা করছে মমতা ব্যানার্জি। রাজ্যের সরকারের দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড আর কেন্দ্রের সরকারের দুর্গাপুরের স্টিল প্ল্যান্ট, আপনি খবর নিন, দুর্গাপুরে 3 দিনের ব্যবধানে 2টো কারখানা বিক্রি হয়েছে। 2টো সরকারই তো কারখানা বেচার সরকার। 2018 পঞ্চায়েত নির্বাচনে আমরা জোট করতে পারলাম না, জোট ভেঙে গেল। মানুষ আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেন। 2019 লোকসভায় আমরা জোট করতে পারলাম না, মানুষ কিন্তু জোট চাইছিলেন। তৃণমূলকে পরাজিত করার শক্তিকে ঐক্যবদ্ধ দেখতে মানুষ চাইছিলেন, আমরা পারিনি। আমাদের ব্যর্থতা জাতীয় কংগ্রেসের ব্যর্থতা। নমস্কার, কলকাতা 24/7-এ আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবযানী। এই মুহূর্তে আমি রয়েছি দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে, আর আমার সঙ্গে রয়েছেন এখানকার সংযুক্ত মোর্চার প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তন্ময়দা, প্রথমেই কলকাতা 24/7 আপনাকে স্বাগত। তন্ময়দা, চারিদিকে এখন একটাই স্লোগান, খেলা হবে খেলা হবে। আপনার কাছে আমার এটাই প্রথম জিজ্ঞাস্য যে যাকে আপনি খেলায় হারিয়ে দিয়েছিলেন গতবার, এবার তিনি আপনার বিরুদ্ধে লড়ছেন, তাই আপনার কাছে কি এবারের খেলাটা একটু সহজ মনে হচ্ছে? আমার কাছে এটা কোনো খেলা না, রাজনীতি খেলা না। আমি কাউকে গত বছর খেলায় হারাইনি, এবছরও কাউকে খেলায় হারাবো না। যারা খেলা হবে স্লোগান তুলে রাজনীতির তরলীকরণ করছেন, রাজনীতিকে লঘু করছেন, যে রাজনীতি শব্দের অর্থ নীতির রাজা, যে নীতির কাজ হচ্ছে মানুষের প্রতিদিনের মৌলিক সমস্যাবলীর সমাধানের জন্য প্রয়াস চালানো, তার জন্য আইন বিধি প্রণয়ন করা, যে নীতির কাজ মানুষ যাতে দুবেলা পেট ভরা খাবার পায়, মানুষ যাতে হাতে কাজ পায়, মানুষের যাতে রোজগার বাড়ে, মানুষ যাতে উন্নত পরিকাঠামো পায়, মানুষ যাতে উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা পায়, তা করা। সেইটা যারা করতে ব্যর্থ হয়েছে তারা নির্বাচনের সামনে এসে খেলা হবে স্লোগান তুলছে। আমরা কোনো খেলায় নেই। ওরা যতবার বলবে খেলা হবে, আমরা ততবার বলবো 2,03,000 রাজ্য সরকারের শূন্য পদ পূরণ হবে, 86,000 মাধ্যমিক শিক্ষকের শূন্য পদ পূরণ হবে, 62,000 প্রাথমিক শিক্ষকের শূন্য পদ পূরণ হবে, 74,000 স্বাস্থ্যক্ষেত্রের শূন্য পদ পূরণ হবে। ওরা যতবার বলবে খেলা হবে, আমরা ততবার বলবো সিঙ্গুরে আবার কারখানা হবে, নয়াচরে আবার কারখানা হবে, জিন্দালরা আবার ফিরে আসবে ইস্পাত শিল্প নিয়ে। আমাদের বেকার যুব 18 থেকে 23 বছরের ছেলে মেয়েদের বয়স ভোটার, মোট ভোটারের 22%। আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করব এবারের ভোট এই 18 থেকে 23 বছরের ছেলে মেয়েদের জন্য উৎসর্গ করতে, ওদের ভবিষ্যৎ তৈরি করতে হবে। 10 বছর আগে যার বয়স 24 কিংবা 25 ছিল, মাস্টার ডিগ্রি করেছিল, একটা কাজ চেয়েছিল, আজ তার বয়স 34 কিংবা 35। মমতা ব্যানার্জির আমলে কাজ পায়নি। 7 বছর আগে যার বয়স 28 ছিল, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানিয়েছিল, আজ তার বয়স 35। মোদীর সরকার তাকে কাজ দেয়নি, উল্টো কাজ কেড়ে নেওয়ার ব্যবস্থা করছে প্রত্যেক দিন। আমরা এই ছেলে মেয়েদের, আমাদের জাতির ভবিষ্যৎদের, আমার আপনার ঘরে থাকা এই ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের নীতিতে থাকতে চাই, খেলায় থাকতে চাই না। তৃণমূল বলছে গত 10 বছরে তারা রাজ্যে প্রভূত উন্নয়ন করেছে। বিজেপি বলছে তারা ক্ষমতা এলে, ডাবল ইঞ্জিন সরকার হলে এ রাজ্যের ভোল বদলে যাবে, সোনার বাংলা হবে। আপনারা মানুষের কাছে গিয়ে কি বলছেন? বিশেষ করে আপনি আপনার কেন্দ্রে মানুষের কাছে গিয়ে কি বলছেন? তৃণমূল বলছে তারা 10 বছরে প্রভূত উন্নয়ন করেছে। উন্নয়ন তো চোখে দেখা যাবে। এই বিধানসভা কেন্দ্র দমদম উত্তর, এটাই নয় তৃণমূল হেরে গেছিল, ছেড়ে দিন। পাশের দমদম তৃণমূল জিতেছিল, দুবারই তৃণমূলের জেতা এমএলএ মন্ত্রী ছিল। দমদমের সবচাইতে উঁচু বাড়িটার ছাদে উঠে
সবচাইতে শক্তিশালী দূরবীন চোখে নিয়ে চারদিকে যা যা দেখা যায় তার ভিতর একটা জিনিসের নাম বলুন যেটা তৃণমূল বানিয়েছে। একটা স্কুল, একটা কলেজ, একটা বিশ্ববিদ্যালয়, একটা হল। তৃণমূল অনেক সুবিধাজনক অবস্থায় সরকারে এসেছে। তাদের কৃষকের হাতে জমি দিতে হয়নি, ও কাজটা বামফ্রন্ট করে গেছে। তাদের সল্টলেক স্টেডিয়াম বানাতে হয়নি, ওটা বামফ্রন্ট করে গেছে। তাদের জেলায় জেলায় রবীন্দ্রভবন বানাতে হয়নি, ওটা বামফ্রন্ট করে গেছে। তাদের জেলায় জেলায় স্টেডিয়াম বানাতে হয়নি, ওটা বামফ্রন্ট করে গেছে। তাদের কোথাও নতুন রাস্তা নির্মাণ করতে হয়নি, পুরনো রাস্তা রিপেয়ারিং ছাড়া সব বামফ্রন্ট করে গেছে। তৃণমূলের কাছে মানুষের খালি প্রত্যাশা ছিল তারা কিছু শিল্প আনুক। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, কোভিড আমাদের অনেক ক্ষতি করেছে ঠিক, কোভিড আমাদের কাছে একটা নগ্ন নির্লজ্জ সত্যকে উপস্থিত করে গেছে। আমাদের রাজ্যের 20 লাখ ছেলে মেয়ে বাইরে কাজ করতে যায়, পরিযায়ী শ্রমিক। কেন যাবে? কেন আমাদের রাজ্যে কাজের কোনো জায়গা নেই? কেন রাজ্যে কেউ কাজ পাবে না? এটাই মানুষের কাছে প্রধান প্রশ্ন। মানুষ ডোলের উপর বেঁচে থাকতে চায় না। তৃণমূল 1 কেজি 1 কেজি 2 কেজি 15 দিনে রেশনের চাল দিয়ে বলছে বিনা পয়সায় 10 কোটি মানুষকে রেশন দিচ্ছি। 2 কেজি চালে কারো সারা মাস চলে? একটা মানুষ দুবেলা ভাত খেলে তার 10 কেজি চাল লাগে, বাকি 8 কেজি চাল যে সে বাজার থেকে কিনছে সেই চালের দাম কগুণ বেড়েছে? বাম আমলের থেকে 2.5 গুণ। সরষের তেলের দাম কগুণ বেড়েছে? বাম আমলের থেকে 4.5 গুণ। কেরোসিন তেলের দাম কগুণ বেড়েছে? বাম আমলের থেকে 5 গুণ। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সব জিনিস এই তালিকায়। এই ভয়ঙ্কর মূল্য বৃদ্ধিতে অবহেলিত মানুষ, বঞ্চিত মানুষ রিটায়ার্ড করেছেন, পেনশনের টাকায় সংসার চালান, ব্যাংকের টাকার উপর সুদ কমছে। পিপিএফের টাকা, ইপিএফের টাকা সুদ কমছে। মানুষ প্রত্যেক দিন আসলে সর্বশান্ত হচ্ছেন। মানুষ আসলে প্রত্যেক দিন হেরে গেছেন তৃণমূল এবং বিজেপির আমলে। তাই এই লড়াইটা তন্ময় ভট্টাচার্যের লড়াই না, মানুষের জেতার লড়াই। আপনার বিরুদ্ধে এখানে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। স্বাস্থ্যসাথী কার্ড এবারে তৃণমূলের একটা বড় হাতিয়ার মানে প্রচারের। তো কি বলছেন? কারণ তার তো লড়াইয়ে এখানে তিনি সেখানে অনেকটা এগিয়ে রয়েছেন। সেই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে তিনি অনেকটা প্রচারে নিজেকে এগিয়ে রাখতে পারছেন। আপনি কি বলছেন? এই যে এতগুলো মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে, তাদের জিজ্ঞেস করুন তো কতজন স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন। আমার গাড়িতে বাজেটের বইটা আছে, আপনি সময় দিলে আমি নিয়ে দেখাতে পারি। 1500 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবছরের বাজেটে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য। ওটা এবছরই প্রথম এলো, আগে ছিল না। আগে ছিল স্বাস্থ্যসাথী কার্ড, কিন্তু সেটা তেমন নাম ডাক ছিল না। 1500 কোটি টাকা, একটা বিমা হবে 5 লাখ টাকা। সর্বোচ্চ কতগুলো বিমা করা যাবে? 30,000। তাহলে 1 বছরে 30,000 সর্বোচ্চ বিমা করা যাবে। এইটা যেখানে বাজেটে বরাদ্দ, সেখানে দাবি করছেন 10 কোটি মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের আওতায়। মানুষকে কি ওরা মূর্খ ভাবেন? মানুষকে কি ওরা মনে করে ওরা যা বলবে তাই বিশ্বাস করবে? এইটা এত মানুষ দাঁড়িয়ে আছে, কে পেয়েছে স্বাস্থ্যসাথী কার্ড? কে পেয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধে? একজনকেও খুঁজে বের করতে পারবেন না। ওসব বিজ্ঞাপনের জন্য আছে। ওই যে নরেন্দ্র মোদী যে ভদ্রমহিলাকে দিয়ে উজালা গ্যাসের বিজ্ঞাপন দেখিয়েছিলেন, সেই ভদ্রমহিলা নিজে কাঠকুটো নিয়ে এসে কাঠকুটো জেলে রান্না করেন। ইন্ডিয়া টুডে পত্রিকা তার ইন্টারভিউ করেছিল। সব বিজ্ঞাপনের জন্য। আসলে তৃণমূলের সরকার মানুষের কোনো উপকার করেনি। মেয়ের বিয়ের যোগ্য হলে তাকে 25,000 টাকা দেবে। আচ্ছা বেশ দেবে, মেয়েটা বিয়ে করবে কাকে? একটা কর্মক্ষম ছেলেকে তো, অথবা মেয়েটা নিজে স্বাবলম্বী হবে তো। তো কোথায় একটা কর্মক্ষম ছেলে? কাজ পেয়েছে এমন একটা ছেলে কোথায় যে ছেলেটাকে মেয়েটা বিয়ে করবে? উল্টে ডবল ইঞ্জিনের সরকার যারা করবেন বলছেন, তাদের ডবল ইঞ্জিনের সরকার যে রাজ্যে আছে উত্তরপ্রদেশ, সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বাংলায় এসে বলছেন যে বিজেপি সরকারে এলে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে অ্যান্টি রোমিও স্কোয়াড গড়ার সিদ্ধান্ত হবে। এটা বাংলার সংস্কৃতি, এখানেও সব চলে না। ওরা উত্তর ভারতের কায়দায় যদি বাংলাকে ভাবে, ভয়ঙ্কর ভুল করবে, বাংলা ওদের শূন্য হাতে ফিরিয়ে দেবে। আর ডবল ইঞ্জিনের সরকার তো আছে অনেকগুলো রাজ্যে, উত্তরপ্রদেশে আছে, বিহারে আছে, রাজস্থানে আছে, হরিয়ানায় আছে, অনেক রাজ্য আছে উত্তরপ্রদেশের সরকার, মধ্যপ্রদেশে আছে। তো সেই রকম একটা রাজ্য ত্রিপুরায় আছে, গুজরাটে আছে। সেই রকম একটা রাজ্যকে কি ওরা সোনার গুজরাট, সোনার উত্তরপ্রদেশ, সোনার মধ্যপ্রদেশ, সোনার রাজস্থান, সোনার ত্রিপুরা বানাতে পেরেছে?
যাবতীয় সোনা কি বাংলার গরুর দুধ থেকেই বেরোয়? ওখানকার কোনো রাজ্যের গরুর দুধ থেকে সোনা বেরোয় না যে ওখানে সোনার উত্তরপ্রদেশ সোনার গুজরাটের কি কোনো উন্নয়ন হয়নি? কিচ্ছু হয়নি। আপনি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে যান, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে যান আপনি, ভারত সরকারের রিপোর্ট, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের রিপোর্ট, ইউনেস্কোর রিপোর্ট, ভারতবর্ষের সবচাইতে বেশি মানুষ দলিত হিসাবে অত্যাচারিত হন গুজরাটে। ভারতবর্ষের শতাংশের বিচারে সবচাইতে বেশি বস্তিবাসী এখন গুজরাটে। ভারতবর্ষের সবচাইতে বেশি ভূমিহীন মানুষ এখন বাস করেন গুজরাটে। কিসের উন্নয়ন? কাকে বলে উন্নয়ন? 4টে ঝাঁচকচকে কারখানা হয়েছে, পুঁজির উন্নয়ন হয়েছে গুজরাটে। যে পুঁজি আগে 5% ছিল সেই পুঁজি আজকে 75% হয়েছে। মানুষের উন্নয়ন কোথায় গুজরাটে? কোনো মানুষের উন্নয়ন হয়নি গুজরাটে। সেই জন্যেই নমস্তে ট্রাম্প কর্মসূচির সময় নরেন্দ্র মোদীকে সরকারি টাকা খরচ করে গুজরাটের বস্তিগুলোকে পাঁচিল দিয়ে ঢেকে দিতে হয়েছিল। যদি উন্নয়ন হতো তাহলে পাঁচিল দিয়ে ঢাকার প্রয়োজন হলো কেন? ট্রাম্প সব দেখতেন, অসুবিধে কী ছিল মোদী ভাইয়ের? গত 5 বছরে কেন্দ্রের জন্য যা কাজ করেছেন এখানকার মানুষদের জন্য, তাতে আপনি স্যাটিসফাইড? 100%। এখানকার 2টো পৌরসভা চরম প্রতিবন্ধকতা তৈরি করেছে চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে। চন্দ্রিমা ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন 2টো পৌরসভাকে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের টাকা যাতে পৌরসভার মাধ্যমে খরচ করতে না পারি। পৌরসভা তার কথা রেখেছে, কিন্তু তৃণমূল জানে না ওরা ডালে ডালে চললে কেউ কেউ পাতায় পাতায় চলতে জানে। আমি আমার এলাকার সমস্ত স্কুলগুলোকে টাকা দিয়েছি। এই পাশে শ্যামাপ্রসাদ নগর হাই স্কুল আপনি চলে যান, সেই স্কুলের সৌন্দর্যায়নের জন্য 15 লাখ টাকা। স্কুল বিল্ডিংয়ের ভেতর এখন আমি জানি না ঢুকতে পারবেন কিনা, ঢুকলে দেখবেন 7,12,000 টাকা দামের সাউন্ড প্রুফ গ্রিন জেনারেটর। সেই স্কুলে সোলার আলোককরণের ব্যবস্থা হচ্ছে। এদিকে হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়ে আপনি চলে যান, দেখবেন আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের টাকায় নতুন টয়লেট নির্মাণ হয়েছে, নতুন ক্লাসরুম নির্মাণ হয়েছে। সেখানেও দেখবেন সাউন্ড প্রুফ জেনারেটর ঢুকে গেছে, সেখানেও দেখবেন সোলার আলোককরণের কাজ হচ্ছে। 294 জন বিধায়কের ভিতর যে জনা 30 বিধায়ক 3 কোটি টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট পকেটে নিয়ে ঘোরেন, আমি তাদের মধ্যে একজন, তন্ময় ভট্টাচার্য। তৃণমূল মিথ্যে কথা বলবার আগে যেন এগুলো হিসেবে রাখে। এবারে কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন? আমি কোনো প্রতিশ্রুতি দেওয়ার লোক না, গতবারেও দিইনি, এবারেও দেবো না। কারণ আমি মনে করি রাজনীতিটা নীতির লড়াই। সরকার যদি আমরা গড়ি তাহলে আমাদের প্রতিশ্রুতি হচ্ছে আমরা 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রিতে দেব। কারণ 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ যারা ব্যবহার করেন তারা সত্যিকারের গরিব মানুষ। 101 থেকে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ভর্তুকিতে দেব, কারণ নিম্ন মধ্যবিত্ত। 200-র উপরে দেব না, কারণ তারা সমর্থ। আমরা বলেছি আমরা রাজ্যের নিজস্ব ব্যাংক বানাবো। দিল্লির সরকার একসময় রাষ্ট্রায়ত্ত করেছিলেন ইন্দিরা গান্ধী যে ব্যাংকগুলোকে, সেই ব্যাংকগুলোকে অ্যামালগামেট করে এখন বিক্রি করার ব্যবস্থা করছেন। সেই ব্যাংকগুলো আর ছোট শিল্প, মাঝারি শিল্প, রুগ্ন শিল্পের জন্য টাকা দেবে না, তারা খালি আদানি আম্বানিকে টাকা দেবে। আমরা বলেছি রাজ্যের নিজস্ব ব্যাংক বানাবো, সেই ব্যাংক থেকে রাজ্যের ক্ষুদ্র, মাঝারি, ছোট শিল্পের পুনরুজ্জীবনের জন্য আমরা অর্থ ব্যয় করব। আমরা বলেছি আমাদের ক্যাবিনেটের প্রথম মিটিং হবে সিঙ্গুরে, প্রথম মিটিংয়ের সিদ্ধান্ত হবে সিঙ্গুরে নতুন কারখানা তৈরি। আমরা বলেছি রাজ্যের সমস্ত শূন্য পদ পূরণ করব। এইগুলো হচ্ছে আমাদের প্রতিশ্রুতি। তৃণমূল সরকারে ফিরবে না বিজেপি সরকার গঠন করবে, এই নিয়ে এখন প্রচুর চর্চা চলছে, মানুষ এটা নিয়ে প্রচুর আলোচনা করছে। তার মধ্যে কি মনে হচ্ছে যে সংযুক্ত মোর্চা আদৌ সরকার গঠন করতে পারবে? বিশ্বাস করেন? আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি। আসলে এটা মিডিয়ার তৈরি করা বাইনারি, আমায় মার্জনা করবেন, মিডিয়ার তৈরি করা বাইনারি যে তৃণমূল আর বিজেপির মধ্যে লড়াই। 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে আমাদের জোটের ভোটের ফারাক ছিল 30 লাখ। 70,000 বুথ ছিল তখন। 30 লাখকে 70,000 দিয়ে ভাগ করুন, গড়ে একটা বুথে আমরা 42টা ভোট কম পেয়েছিলাম। মানে 5টা পরিবার তৃণমূলকে ভোট না দিয়ে আমাদের ভোট দিলে আমরা সরকার করতাম। সেই হিসেবটা বাইরে চলে যাচ্ছে, মানুষকে ভুলে দেওয়া হচ্ছে। শুধু 2019-এর লোকসভার হিসেবটা সামনে আনা হচ্ছে কেন? এটাই মিডিয়ার অপপ্রচার, এটাই মিডিয়া একটা বাইনারি তৈরি করতে চাইছে। মিডিয়ায় অনেক সৎ সাংবাদিক আছেন, সাহসী সাংবাদিক আছেন, যারা সত্যকে নিয়ে আসতে চান সামনে, কিন্তু মিডিয়া তো চলে মালিকের ইচ্ছায়।
এবং আজকের মিডিয়ার 98.9% মালিক হচ্ছে একচেটিয়া পুঁজিপতিরা। ফলে সেই মিডিয়া তৃণমূল আর বিজেপির ভিতর গোটা লড়াইটাকে আবদ্ধ রাখতে চায়, তারা অন্য সব শক্তিকে অপ্রাসঙ্গিক করে দিতে চায়। আর মানুষ জানে, বিশেষ করে লকডাউনের পর্বে, আমফানের পর্বে মানুষ বাস্তব অভিজ্ঞতায় দেখেছে কে তাদের আসল বন্ধু। এই দমদম উত্তরে যেখানে বসে আছেন, এই যে উল্টো দিকে একটা বিশাল ঝিল, এই ঝিলটা সহ 55টা পুকুর একজন লিজ নিয়েছে, একজন মাছ চাষ করে, তিনি তৃণমূল কংগ্রেসের বড় নেতা। মানুষ জানে না ভেবেছেন? একজনের হাতে 55টা পুকুর। এই বিতর্কে খুন হয়ে গেছেন এখানকার তৃণমূল কংগ্রেস কর্মী নির্মল কুণ্ডু। এই বিতর্কের কারণে খুন হয়েছেন, মানুষ জানে না ভেবেছেন? সুতরাং মানুষ মানুষের বাইনারি ঠিক করে, আর মিডিয়া মিডিয়ার বাইনারি ঠিক করে। মানুষের বাইনারির কাছে মিডিয়ার তৈরি করা বাইনারি হেরে যায়, এটাই পশ্চিমবাংলা। দাদা, কোনো তারকাকে যখন কেউ দেখে তাকে জিজ্ঞাসা করে যে আপনার রূপের রহস্য কী, সেরকম আমরা দেখেছিলাম 2016-তে বামেরা ক্ষমতায় ফিরবে না জেনেও মানুষ সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্যকে ভোট দিয়েছিল, তারা জিতেছেন। এই সব প্রার্থীদের মধ্যে কী রহস্য রয়েছে, কেন মানুষ এদেরকে ভোট দিয়েছিল? 2016 সালেই বাম কংগ্রেস জোট সরকার করতে পারত। আমি মনে করি এর জন্য দায়ী আমাদের নেতৃত্ব এবং জাতীয় কংগ্রেসের নেতৃত্ব। বুদ্ধদেব ভট্টাচার্য, রাহুল গান্ধী একটা মাত্র মিটিং করেছিলেন থার্ড ফেজে। জোটটাকে এবছর যতটা মসৃণভাবে আমরা গড়েছি, গত বছর এতটা মসৃণভাবে আমরা গড়তে পারিনি। জাতীয় কংগ্রেসও পারিনি, আমরাও পারিনি। দায়িত্ব আমাদের উভয়কেই নিতে হবে। কিন্তু দমদম উত্তরে জাতীয় কংগ্রেসের সমর্থকরা, কর্মীরা, বন্ধুরা 100% আমার সঙ্গে ছিলেন, সেদিন থেকে আজ অবধি 100% আছেন। কিন্তু গোটা রাজ্যে এটা ছিল না। 1, 2 হচ্ছে যে এই যে বুদ্ধদেব ভট্টাচার্য, রাহুল গান্ধী একটা মাত্র মিটিং করলেন, এটা যদি 20টা মিটিং করতেন গোটা রাজ্য জুড়ে, সেটা যদি পারপোরেটেড হতো তলায়, আমার নিজের বিশ্বাস বুথ পিছু 40টা ভোটের ব্যবধান থাকতো না। 2016-তেই আমরা সরকার করতাম। এবং তারপরে 2018-র পঞ্চায়েত নির্বাচনে আমরা জোট করতে পারলাম না, জোট ভেঙে গেল। মানুষ আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেন। 2019-এর লোকসভায় আমরা জোট করতে পারলাম না, মানুষ কিন্তু জোট চাইছিলেন। তৃণমূলকে পরাজিত করার শক্তিকে ঐক্যবদ্ধ দেখতে মানুষ চাইছিলেন, আমরা পারিনি। আমাদের ব্যর্থতা জাতীয় কংগ্রেসের ব্যর্থতা। আমি বারবার এক কথা বলবো, যতবার সম্ভব বলবো। ফলে মানুষ এই যে বিরোধী হিসেবে বাম কংগ্রেস ধর্মনিরপেক্ষ শক্তির জোটটাকে সেই দিন থেকে চাইছেন, মাঝখানে 3-4টে বছর পাননি, আবার 2021 সালে এসে মানুষ তাদের পেলেন একসাথে। আজকে একজন কংগ্রেসের কর্মী এখানকার, তিনি আমার সঙ্গে সমান তালে ছুটছেন, আমার সঙ্গে সমান তালে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছেন। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাও তো মানুষ দেখছেন, বিচারক তো মানুষ, মানুষ তো বিচার করবেন। ফলে 2018 এবং 2019-এ তৃণমূল বিরোধী ভোটের যে অ্যাডভান্টেজ বিজেপি পেয়েছে, এবারে তৃণমূল বিরোধী ভোটের সেই অ্যাডভান্টেজ বিজেপি পাবে না। তৃণমূল বিরোধী ভোট সত্যিকারের ভায়াবেল অল্টারনেটিভ হিসেবে বাম কংগ্রেস ধর্মনিরপেক্ষ শক্তির জোটের দিকে আসবে। তৃণমূল 3য় স্থান পাবে। তৃণমূল বিজেপি সরকার করবে আপনি বলছেন, তৃণমূল 3rd হবে ইলেকশনের রেজাল্টে, আপনি মিলিয়ে নেবেন। শুধু দমদম উত্তর কেন্দ্র নয়, রাজ্যের সর্বত্র কি জোট সফল? হ্যাঁ, এবছর রাজ্যের সর্বত্র মসৃণ জোট, সর্বত্র সফল। দেখুন, এত বড় একটা জোট, এতগুলো দল, 1-2 সিটে একটু কাটা থাকে। দেগঙ্গার সিটে একটু কাটা আছে, ওই আপনার উত্তর দিনাজপুরের কোন একটা সিটে একটু কাটা আছে, এই সম্ভবত 2 সিটে একটু কাটা আছে। বাকি 292টা সিটে 100% সফল। জিতলে এবার কি প্রথম কাজ করতে চান এখানকার মানুষ? আমি আবার বলেছি, ব্যক্তি আমি কোনো কাজ করবার লোকই না। ব্যক্তি তন্ময় ভট্টাচার্য কোনো কাজ করতে চায় না, কোনো কাজ করবে না। আমি সেই হিম্মত রাখি মানুষের কাছে বলার। ব্যক্তি কোনো কাজ করে না, কাজ করে নীতি। আমাদের ইস্তাহার, সংযুক্ত মোর্চার ইস্তাহার, যা যা কাজ বলেছে তার সব আমরা করব যদি আমরা সরকার করতে পারি। শেষ 2টো প্রশ্ন। সারাদিন প্রচুর প্রচার করছেন, প্রচুর পরিশ্রম হচ্ছে, বিশেষ কোনো ডায়েট চার্ট ফলো করছেন? সাধারণভাবে না, আমি এমনিতে একটু হালকা খাবার খাই। আমি ভাতই পছন্দ করি, ভাতই খাচ্ছি। প্রচারের সময় কখনো একটু ডাবের জল, একটু ORS,
যে যেমন কমরেডটা এগিয়ে দেন, নিজে সঙ্গে নিয়ে কিছুই ঘুরি না, এমনকি জলের বোতলও আমি সঙ্গে নিয়ে ঘুরি না। কমরেডের হাত থেকে, চায়ের দোকানের থেকে জলের বোতল নিয়ে সেই জল খাই। করোনা সংক্রমণ যেহেতু বাড়ছে ক্রমশ, প্রচার করছেন, জনসংযোগ করতে হচ্ছে, বিশেষ কোনো সতর্কতা অবলম্বন করছেন? হ্যাঁ, নিশ্চয়ই করছি। আমি মুখে মাস্ক পরি, এখন আপনার সঙ্গে ইন্টারভিউ দিচ্ছি বলে খুলেছি। আমি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি, একদম নিয়ম করে সাবান দিয়ে হাত ধুই। এই যা যা সাধারণভাবে মেনটেন করা সম্ভব সেগুলো সব আমি করি। এখনো পর্যন্ত যে কটা আসনে ভোট হয়েছে, সংযুক্ত মোর্চা কটা পেতে পারে? দেখুন, আমি জ্যোতিষী নই, আমি কোনোদিন প্রেডিকশনের রাজনীতি করিনি, কোনোদিন করিনি, আমি করবও না। আমি বিশ্বাস করি মানুষ বিচারক, আমি বিশ্বাস করি মানুষ গত 10 বছরকে নিজের চোখে দেখেছেন, মানুষ গত 7 বছরকে নিজের চোখে দেখেছেন। সেই দেখার ভিত্তিতে মানুষ রায় দিয়েছেন। মানুষ যে রায় দিয়েছেন আমি সেই রায়কেই সম্মান জানানোর জন্য প্রস্তুত থাকব। অনেক ধন্যবাদ আপনাকে।